নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এলাম। আপনারা তো দেখেছেন মোটামুটি রিওয়াইন্ড ভিডিও, হাইলাইট ভিডিও এগুলো মোটামুটি সবকটা চ্যানেলেই লাস্ট ইয়ারের মানে ডিসেম্বরের শেষের দিকেই এরা আপলোড করে ফেলেছে 2025 সালে দেশে কি হলো, বাংলায় কি হলো। কিন্তু আমি ভাবলাম ডিসেম্বরের শেষে না করে হোয়াট ইফ আমরা ভিডিওটা জানুয়ারির শুরুতে করি। তার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা না অনেকটা ওই গোল্ড ফিশের মেমোরি আমাদের, আমরা যারা এই দেশের বাসিন্দা, আমরা ওই 2-3 সেকেন্ডের বেশি কোনো কিছু মনে রাখতে পারি না। আর গত বছরে কি হয়েছে আগামী বছরে এসে যেটা মনে রাখা তো ভুলেই যাও। তাই আমি ভাবলাম আমাদের গত বছর কি হয়েছে সেটাকে বরং 2026-এর জানুয়ারিতে আপলোড করব, যাতে অতীতে যেগুলো ভালো হয়েছে সেগুলো আমরা আগামী বছরে নিয়ে এগিয়ে যেতে পারি এবং যেগুলো খারাপ হয়েছে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাই এই কথা বলেই আজকে আমরা এই ভিডিওটা শুরু করব। কিন্তু শুরু করার আগে অবশ্যই লাইক করুন ভিডিওটাকে, শেয়ার করুন অনেক লোকের মাধ্যমে, যাতে আমার এই কন্টেন্টটা সবার কাছে পৌঁছায়। আর সাবস্ক্রাইব করতে কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন, একটাই সিম্পল, ব্যাস এইটুকুতে হয়ে যায়। একটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম জাতীয় ভিডিও বানাতে আমার আরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। 2025-এ আমাদের দেশে বা রাদার আমাদের বাংলায় কি কি হলো দেখা যাক। সবার প্রথমে আসি জানুয়ারিতে। জানুয়ারি মাসে সব থেকে বড় ঘটনা যেটা হলো অভয়াকাণ্ডে আরজি করের সঞ্জয় রয়কেই কনভিক্ট করা হলো কোর্টের মাধ্যমে, এবং সিবিআইও শেষমেশ বলেই দিল যে না, অ্যাকচুয়াল কালপ্রিট কিন্তু সঞ্জয় রয়। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো যে কলকাতা পুলিশই তার মানে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবে জিনিসটাকে তদন্ত করে মাত্র 4 দিনের মধ্যেই তারা সঞ্জয় রয়কে গ্রেফতার করেছিল। তাই অযথা ডিসি সেন্ট্রাল, টালা থানার ওসি এদের নামে কুৎসা করাটা আমাদের বোধহয় উচিত হয়নি রাস্তায় নেমে। আর ব্যাস এটুকুই, আর আলাদা করে কি বা বলা যাবে এই বিষয়ে। ফেব্রুয়ারি মাসে যেটা হলো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, মানে আবার বেশ ফলাও করে বড় বড় করে একটা বিজনেস সামিট করা হলো বাংলায়। শালবনির কারখানা হলো আমাদের এখানে, তাজপুরের বন্দর হলো আমাদের এখানে। যাই হোক, সেগুলো নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। মার্চ মাসের ঘটনা যেটা সব থেকে বড় দেখা গেল সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এলেন। তুমুল একটা বাওয়াল, বাঘ বিতণ্ডা সবকিছুর মধ্যে দিয়ে একজন কি দুজন স্টুডেন্টের ওপর, প্রবাবলি একজন স্টুডেন্টের ওপর তার গাড়ি উঠে গেল রীতিমতো। হ্যাঁ, এটা তো ছোটখাটো ব্যাপার, এটা আর কি, উনি শিক্ষামন্ত্রী বলে ব্যাপার। এপ্রিল মাসে যেটা হলো সেটা ভীষণ একটা কষ্টের জায়গা আমাদের এখানে। মুর্শিদাবাদে ওয়াক অফ বিলের এগেনস্টে একটা প্রতিবাদ চলছিল, এবং যার ফলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামের দুজনকে এক প্রকার পিটিয়ে মারা হলো, টার্গেটেড কিলিং করা হলো এই দুজনকে। তার বিচার চলছে, শাস্তি হয়েছে, সবই হয়েছে। কিন্তু এটা ভাবতেও ভয় লাগে যে একটা সময় গোটা দেশে যখন দাঙ্গা হতো, পশ্চিমবঙ্গে কিন্তু হতো না। পশ্চিমবঙ্গ ইউজুয়ালি ঠান্ডাই থাকতো, শান্তই থাকতো। কিন্তু এখন ছোট থেকে ছোট কিছু হলো সবার আগের দাঙ্গাটা কিন্তু পশ্চিমবঙ্গেই হয়। এটা একটা খুব চিন্তাজনক বিষয়। এবং এর সাথেও আরেকটা জিনিস হলো, সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসির প্যানেলের 26,000 চাকরি বাতিল করলো। সব মিলিয়ে প্রায় 26,000 সংখ্যায় ছিল, এবং প্রত্যেকের চাকরিটাই বাতিল হলো। এর পেছনে দুপক্ষই, মানে সরকার পক্ষ বিরোধী পক্ষ দুপক্ষই বিভিন্ন রকমের কথাবার্তা বলল। যে সরকার বলল যে কেস করে করে আমাদের চাকরি দিতে বাধা দেওয়া হচ্ছে, বিপক্ষ বলল যে দুর্নীতি যদি হয় তাহলে কেস তো হবেই, তাই না? সেটাই তো স্বাভাবিক। চুরি যদি হয়, চোর, সেক্ষেত্রে একটা তার তদন্ত তো হবেই। কিন্তু এসবের মাঝে বলিদান দিল 26,000 চাকরি প্রার্থীরা। প্রায় এক ধাক্কাতেই 26,000 চাকরি বাতিল হয়ে গেল। এরপর আসি মে মাসে। মে মাসে এই যাদের চাকরি বাতিল হলো সেই টিচাররা বিকাশ ভবনের সামনে অনেকবার ধর্নায় বসলেন, অনেকবার প্রোটেস্ট করলেন। আমাদের মুখ্যমন্ত্রীও ঘোষণা করলেন ওনার কাছে প্ল্যান ABCDEFGH অনেক কিছুই আছে, কিন্তু দিনের শেষে আবার সেই পরীক্ষায় নিতে হলো। যাই হোক, সেটা তো আরেক বিতর্ক। তো এই হলো বিষয়। জুন মাসে আমরা দেখলাম কসবা ল কলেজের ঘটনা। সকলের প্রিয় দাদা মনোজিৎ মিশ্রা, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠলো উনি কলেজেরই আরেক TMCPর ছাত্রী, তাকে গ্যাং রেপ করেছেন। এবং এখানেও মিস্টার মিশ্র একজন TMCPরই নেতা, তো জানি না কতদূর কি হতে চলেছে, সেটার কনভিকশনের কি খবর না খবর আমরা কেউই জানি না। এবং আরেকটা জিনিস দেখা গেল, শুধুমাত্র ভোটে জিতে যাওয়ার আনন্দে বোম মেরে উচ্ছ্বাস পালন করা হলো আমাদের রাজ্যে, এবং যার ফলে 9 বছরের একটি বাচ্চা মেয়ে তামান্না খাতুন সে মৃত্যুশয্যায় ঢলে পড়ল।
এইগুলো কবে শেষ হবে মানে সত্যি আমরা জানি না। ইনফ্যাক্ট বিবিসির একটা ডকুমেন্টারিও বেরিয়েছে, মানে বম ক্যাপিটাল এরকম কিছু একটা সামথিং নাম ছিল, আমি খুঁজে পেলে নিচে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আমি সবার প্রথম না ডকুমেন্টারিটা দেখে ভেবেছিলাম এটা বোধহয় সিরিয়া, আফগানিস্তান বা ইরানের কোনো একটা ঘটনা, চালিয়ে দেখছি আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা। মানে অসাধারণ একটা রেপুটেশন তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। এরপর আসি জুলাই মাস। জুলাই মাসের তো সব থেকে বড় খবর 21শে জুলাই ছাড়া আর কিছু হতে পারে না, অমর শহীদ দিবস। কিন্তু এইবারে হাইকোর্ট কিছু ডিরেক্টিভ দিল যে প্রতি বছর এসপ্ল্যানেড চত্বরটাকে এই 21শে জুলাইয়ের জন্য মানে গোটা মানে বলতে পারেন গোটা কলকাতা বা পার্শ্ববর্তী হাওড়া হুগলিকে এইভাবে জাম করে দেওয়া যায় না একটা পার্টির রাজনৈতিক কর্মসূচির জন্য। তাই আপনাদেরকে পুলিশকে ডিরেক্টিভ দেওয়া হলো, ট্রাফিক পুলিশকে স্পেশালি, যে ট্রাফিক সচল রাখতে হবে গোটা শহরের, সে যেভাবেই হোক ট্রাফিকটাকে সচল রাখা জরুরি। এটা ছাড়াও অগস্ট মাসে আমরা যেটা দেখলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং টিএমসিপি অর্থাৎ তৃণমূলের ছাত্র পরিষদের একটা ঝামেলা হলো। 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এবং সেই দিনেই ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। তো সেই সময় মানে ক্যালকাটা ইউনিভার্সিটি সেই দিনেই পরীক্ষা রেখেছিল, যার ফলে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য শান্তা দত্ত, তার সাথে রীতিমতো টিএমসিপির ঝামেলা, একে অপরের নামে কাদা ছোড়াছুড়ি। এখানে আমি স্যালিউট জানাবো ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য যিনি ছিলেন তার মেরুদণ্ড সোজা রাখার জন্য এবং যে সময় পরীক্ষা হবে বলেছিলেন সেই সময় পরীক্ষাটা নেওয়ার জন্য। আর এটা ছাড়াও সব থেকে আনন্দের বিষয় ঘটেছিল ইডির দ্বারা জীবন কৃষ্ণ সাহার অ্যারেস্ট এই টিচার স্ক্যাম মামলাতেই, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। লোকটা এর আগে যেখানে নিজের ফোন ছুঁড়ে ফেলেছিল গ্রেপ্তার হওয়ার সময়, এইবারও একই জায়গায় ছুঁড়ে ফেলেছে। আরে এক্সপিরিয়েন্স থেকে একটু তো শিখুন। যাই হোক, আবার উনি ধরা পড়লেন, আবার উনি নিজের ফোন নালায় ফেললেন এবং আবার সেই ফোন ধরা পড়লো, আবার উনি গ্রেপ্তার হলেন। দেখা যাক ওনারও কি হয়, মানে বাকিদের মতো উনিও ছাড়া পেয়ে যান। কারণ আমাদের এখানে তো দিনের শেষে বোঝা যায় না যে কেউ যদি চুরি করে থাকে সেটা সে আদৌ চুরি করেছে না করেনি, কারণ দিনের শেষে কনভিকশন তো কারোরই হয় না। তাই দেখা যাক এখানেও কি হয়। সেপ্টেম্বর মাস এলো এবং সেপ্টেম্বর মাসের সব থেকে ভয়াবহ ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে, এক প্রকার বলা যায়, যদিও সাইন্টিফিক্যালি ওটা ক্লাউড বাস্ট বা মেঘ ফাটা বৃষ্টি না, কিন্তু ভয়ঙ্কর একটা বৃষ্টি হলো পুজোর ঠিক আগে আগে। এবং কলকাতার মতো একটা মেট্রো সিটি এবং তার আশেপাশের অঞ্চলে প্রায় 12 জন মারা গেলেন শুধুমাত্র ইলেকট্রিকিউশন বা এই বৃষ্টিজনিত ঘটনার জন্য। ম্যান হোলে পড়ে গিয়ে ইলেকট্রিকিউশন হয়ে গিয়ে ওপেন তার থেকে। এটা কিন্তু সত্যি কথা বলতে একটা মেট্রো সিটিতে এইরকম কোনো ইনসিডেন্ট এক্সপেক্ট করা যায় না। ইনফ্যাক্ট ডেভেলপড কান্ট্রি সেখানে তো গ্রামেগঞ্জেও এইরকম ঘটনা ঘটে না, কিন্তু আমরা ভারত বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমি আমরা এই মুহূর্তে, কিন্তু আমাদের দেশে এখনো বৃষ্টি হলে লোক ইলেকট্রিকিউট হয়ে মারা যায়। এটা একটা মানে অদ্ভুত ডিলেমার মধ্যে আছি আমরা। এই দুঃখের মাঝেই দুর্গাপুজো শুরু হলো এবং দুর্গাপুজো এমন একটা সময় মানুষের সব দুঃখকে ভুলিয়ে দেয় এবং প্রত্যেকে এই সময় এসে আনন্দ করে। কলকাতায় সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তাই আমরাও আবার এই ট্র্যাজেডিগুলোকে ভুলে গেলাম এবং ভুলে যাওয়াটাই উচিত এই 4-5 দিন দুর্গাপুজোর সময়টা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দুর্গাপুজোটা কেটে যাওয়ার পরও আমরা এই জিনিসটাকে ভুলেই থাকলাম, আমাদের মাথায় এগুলো নিয়ে আমরা আর কোনো রকম কথাবার্তা আর বললাম না। যাই হোক, দেখা যাক মানুষের মাথায় আবার এই ভিডিওটার মাধ্যমে এই জিনিসগুলো আসে কিনা। অক্টোবর মাস এলো এবং সেই সময় আমাদের দুর্গাপুজোর কার্নিভাল হলো এবং কার্নিভালের সময়তেই উত্তরবঙ্গে মারাত্মক বন্যা একটা পরিস্থিতি তৈরি হলো। মানে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ভয়ঙ্করভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হলো এবং সেই সময় তো কার্নিভালে আপনারা দেখেছেনই কি হয়েছে। তো অনেক বিরোধী দলের, রাজনৈতিক বিরোধী দলের লোকজনেরা তারা বললেন যে কিভাবে আমাদের রাজ্যের একটা মানে প্রায় অর্ধেক একটা অংশ বন্যার কবলে যখন মানে ভুগছিল বন্যার কবলে, সেই সময় কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল করছিলেন। যাই হোক, সেটা নিয়ে বলার আমি কেউ না, সেটা উনি যেটা ভালো ভেবেছেন উনি করেছেন। এটা নিয়ে আমরা আর ফার্দার কোনো কথা বললাম না। এবং অক্টোবর মাসে আরো একটি জিনিস হলো, আসানসোলে তাহসিন আহমেদ বলে একজন, যিনি কিনা আসানসোলেরই মাইনরিটি সেলের প্রধানের ছেলে, তিনি চিট ফান্ডের মাধ্যমে প্রায় 350 কোটি টাকার একটা স্ক্যাম করে পালালেন। মজার বিষয় হচ্ছে, স্ক্যাম করার পর সে আবার নিজেই ভিডিও করে মানে রিল বানিয়ে সবার কাছে ক্ষমা চাইলেন। তো জানি না, হয়তো 350 কোটি টাকা স্ক্যাম করলে এখন ক্ষমা চাইলেই বোধহয় ছাড়া পাওয়া যায়। আমি কেন এরকম একটা স্ক্যাম, যাই হোক, কারোর মাথায় কিছু স্ক্যামের আইডিয়া থাকলে জানাবেন তো দাদা, চেয়ে নেবো ক্ষমা, লাস্টে কি আছে। নভেম্বর মাস এলো, মিস্টার পার্থ চ্যাটার্জি প্রায় 2.5 বছর না 3 বছর জেলে থাকার পর তিনিও বেল পেয়ে গেলেন।
মানে আমরা ওর পিতার খাটের তলা থেকে যে কোটি কোটি টাকার মানে মানে পাহাড় দেখেছিলাম এক প্রকার, সেগুলো আমরা আসলে দেখিনি। আপনারা ভুল ভাবছেন। ম্যান্ডেলা এফেক্ট বলে একটা জিনিস হয় জানেন তো, একটু ইন্টারনেটে খোঁজ করে দেখুন, বুঝে যাবেন আমি কিসের কথা বলছি। যাই হোক, এটা গেল নভেম্বরের বিষয়। এবং নভেম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হলো। কোটি কোটি ভোটারের তথ্য বাছাই পর্ব, তারা আদৌ জেনুইন ভোটার কিনা, তারা মানে বাংলাদেশি বা রোহিঙ্গা ইনফিল্ট্রেটার কিনা, এইটা মানে একটা বলা যেতে পারে একটা মহান দক্ষযজ্ঞ শুরু হলো SIR নিয়ে। অনেকে অনেক রকমের কথা বললো, বিরোধী দলেরা বললো এটা প্রয়োজন ছিল বিকজ আমাদের এখানে প্রচুর নাকি ইনফিল্ট্রেশন হয়েছে এক্সটার্নাল ফরেন এলিমেন্টদের, এবং সরকার বললো, মানে যারা সরকারে আছে তারা বললো এটা পলিটিক্যাল মাইলেজের একটা স্টান্ট ছাড়া আর কিছুই না। যাই হোক, SIR এর এখনো ফাইনাল ভোটার লিস্ট বেরোনো বাকি আছে, সেটা সেই সময়ই দেখা যাবে যে দিনের শেষে কতজন রোহিঙ্গা ধরা পড়লো এবং কতজন বাংলাদেশি ধরা পড়লো। তবে এটা কিন্তু ঠিক, SIR চলাকালীন কিন্তু প্রচুর মানুষকে মানে বিভিন্ন খবরের, যদিও খবরের চ্যানেলে দেখেই জানা যে প্রচুর মানুষ কিন্তু বর্ডার পার করছিল, এই জিনিসটা দেখা গেছে, কিন্তু সেটা আমার মনে হয় না মানে 1 লাখ 2 লাখও হবে সেই সংখ্যাটা। তাই দেখা যাক ব্যাপারটা কোন জায়গায় ডেভেলপ করে। ডিসেম্বর মাস এলো এবং মেসি এলো কলকাতায়। পুরো ব্যাপারটা মেসি না হয়ে মেসি হয়ে গেল দাদা। উনি অ্যাকচুয়ালি, আমরা একটা জিনিস ভুল ভেবেছিলাম, যারা 12,000 13,000 15,000 টাকার টিকিট, সবার প্রথম আমি ক্ল্যারিটি দিয়ে দিই, আমি যাইনি দাদা, আমার কাছে অত পয়সা নেই মেসিকে দেখার জন্য 12,000 টাকা খরচা করার। যাই হোক, কিন্তু অনেকেই গিয়েছিল, ফুটবল পাগল যারা যারা মেসির ভক্ত, মানে যাদের কাছে এটাই ছিল হয়তো প্রবাবলি শেষ সুযোগ মেসিকে একবার চোখের দেখা সামনে থেকে দেখার। প্রায় 3,500 টাকা থেকে টিকিটের দাম শুরু হয়েছিল 12,500-15,000 পর্যন্ত, এবং ব্ল্যাকের কথা তো ছেড়েই দিলাম। অ্যাকচুয়ালি তারা ভেবেছিল তারা মেসিকে দেখতে আসছে, তারা এটা জানতো না যে মেসি অরূপ বিশ্বাসকে দেখতে আসছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে মেসিকে বাদ দিয়ে তারা প্রায় গোটা বাংলায় সবাইকেই দেখে নিয়েছিল সেদিন মাঠে। তো সেই নিয়ে একটা তুলকালাম পরিস্থিতি, যুবভারতীর চেয়ার ভাঙচুর, মানে একটা যাচ্ছে তাই পরিস্থিতি হলো ব্যাপারটা নিয়ে, যেটা ফুটবলের মক্কা যাকে বলা হয় কলকাতা শহর, সেখানে মোটেই কাম্য না। কিন্তু যাই হোক, হলো, কিছু করার নেই। তো এটাই হচ্ছে বিষয়। আরো একটা নতুন জিনিস হলো, যেখানে হুমায়ুন কবির নিজের একটা দল গঠন করলেন তৃণমূল থেকে বেরিয়ে এসে, নাম রাখলেন জনতা উন্নয়ন পার্টি। আমি জানি না মানে কি ভেবে, বিজেপির জনতা, TMCর উন্নয়ন, সব মিলিয়ে, মানে উনি এর আগে যে দুটো পার্টি করেছেন সেই দুটোরই নাম মিলিয়ে জনতা উন্নয়ন পার্টি। এবং তিনি এসেই বললেন তিনি যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে উত্তরপ্রদেশে, সেই বাবরি মসজিদ বানাবেন পশ্চিমবঙ্গে নতুন ভাবে, এবং কয়েক কোটি টাকার অলরেডি ডোনেশন উনি বোধহয় তুলেও ফেলেছেন। হ্যাঁ ঠিক আছে, চলো দেখা যাক সেই মসজিদ হয় কিনা, এবং মসজিদের ফলে কত লোকের চাকরি হয়, কত লোকের জীবিকা হয় মুর্শিদাবাদে, দেখা যাক। সর্বশেষ যেটা ঘটলো, গায়িকা লগ্নজিতা, তিনি জাগো মা বলে বোধহয় তার কোনো একটা গান আছে, যেটা গাওয়ার জন্য তাকে হেনস্থা হতে হলো সরকার পক্ষেরই দলের একজন নেতার হাতে। সেখানে পল্লব কীর্তনিয়াও বলে একজন যিনি ছিলেন, যিনি আবার নন্দীগ্রাম আন্দোলনের সময় মুখ হয়ে উঠেছিলেন সেই মানে আন্দোলনের, তিনিও শেষমেশ বলতে বাধ্য হলেন যে এই বদলটা বোধহয় উনি চাননি। কিন্তু তবু আমি বলবো, এবং আমি বামপন্থীদেরকে চাইনি, আমি এদের পরিবর্তনের পক্ষে আমি পথ হেঁটেছিলাম একটা সময়, কিন্তু তবু আমি বলবো যে আমি ভুল করেছিলাম। আমি এটা তীব্রভাবে বলবো যে আমি ভুল করেছিলাম। বাম আমলের থেকে অনেক 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 ভালো ছিল। এই কথাটা যেন তোমার ইতে থাকে, আমি জানি না তোমার কি এডিট করে কি কাটবে কি করবে জানি না, কারণ বামপন্থীদের বিকল্প নেই, আজকের সময়ও নেই। এবার পুরো ব্যাপারটাই কি খারাপ দিয়ে শেষ করব? না, শেষ পাতে একটু মিষ্টি মুখ করে দিয়ে যাই। এটাও কিন্তু কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা গর্বের বিষয়। নর্মালি জানেন তো, আমি ক্ষমতায় থাকা মানুষকে বা ক্ষমতায় যারা আছে তাদেরকে প্রশ্ন করতে ভালোবাসি, কিন্তু এই জায়গায় আমি তৃণমূলকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের রাজ্যের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে কিন্তু যথেষ্ট ডেভেলপ করেছে, সেটা কালচারাল ট্যুরিজম হোক, হেরিটেজ ট্যুরিজম হোক বা নেচার ট্যুরিজম হোক। এবং তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গ কিন্তু এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে গোটা দেশের মধ্যে ফরেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের ক্ষেত্রে কিন্তু 2 নম্বর স্থান অর্জন করেছে। প্রথমে আছে মহারাষ্ট্র, সেকেন্ডে আছে পশ্চিমবঙ্গ, এবং পিছনে ফেলেছে গোয়া, রাজস্থান, দিল্লি ইত্যাদি রাজ্যকেও। অর্থাৎ ট্যুরিজমের ডেভেলপমেন্টের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সত্যিই একটা ভালো পথে এগোচ্ছে, এবং আমরা প্রত্যেকেই চাইবো এই ডেভেলপমেন্টটা এতটাই এগোয় একটা সময় গিয়ে যেন আমরা মহারাষ্ট্রের থেকেও এগিয়ে যেতে পারি, দেশে যাতে আমরা 1 নম্বর